আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে ৮ দলীয় জোট এখন ১০ দলীয় নির্বাচনী জোটে রূপ নিয়েছে। শীঘ্রই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে একক প্রার্থী দেবে এই জোট। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান জানান, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে জোটে যুক্ত করা হচ্ছে না। জোটে কে কত আসন পাচ্ছে তা এখনও চূড়ান্ত হয়নি বলেও তিনি জানান। আরও জানাচ্ছেন জুবায়ের প্রধান। দীর্ঘদিন ধরে জামাতসহ ৮ দল দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে আসছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, নেজামী ইসলামী পার্টিসহ আন্দোলনরত ৮ দলের নতুন সঙ্গী এনসিপি ও এলডিপি। নতুন ২ দলকে সাথে নিয়ে ১০ দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামাত আমির। আজকে আরও ২টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের ৩০০ আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। জামাত আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। বেশ কয়েকটি দল সমঝোতার আগ্রহ দেখালেও নতুন করে কাউকে যুক্ত করা সম্ভব হচ্ছে না। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। নির্বাচনের মাধ্যমে জাতি দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় জানিয়ে জামাত আমির অঙ্গীকার করেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করবে সমঝোতার ১০ দল। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন তিনি। এই কার্যালয় থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। এতে উচ্ছ্বসিত বিএনপি নেতারা। নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি উপস্থিতি জনগণের মধ্যে সাড়া ফেলবে বলে মনে করেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের চতুর্থ দিন গুলশান কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান। সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দলের নেতারা, শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে ২ তলায় চলে যান তারেক রহমান। সেখানে তাদের সাথে মতবিনিময়ে বসেন তিনি। উঠে আসে নির্বাচন সহ দলের সাংগঠনিক নানা বিষয়। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু মিটিং হয়নি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফিসে এসেছে, আমরা স্থায়ী কমিটির মেম্বাররাও ছিলাম, অন্যরাও ছিল। আমরা ওখানে বসে এতক্ষণ পর্যন্ত সাংগঠনিক, দেশের গণতন্ত্র, দেশের আগামী দিনে নির্বাচন, এইসব ব্যাপারে আলাপ আলোচনা করছি। ১/১১ পট পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয় ২০০৮ সালের নির্বাচনের আগে। তবে তার আগেই নির্বাসিত জীবন শুরু হয় তারেক রহমানের। রোববারই প্রথমবারের মতো এখানে গেলেন তিনি। তার উপস্থিতি দলের সাংগঠনিক কাজে গতি আনবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। নেতা হিসেবে উনি এখানে এসেছেন, কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়।
এবং আমাদের ফিলিং অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে। কার্যালয়ের দুতলা চেয়ারপারসনের কক্ষের পাশেই তারেক রহমানের চেম্বার তৈরি করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত 2780টি মনোনয়নপত্র সারা দেশে সংগ্রহ করেছেন প্রার্থী বা তাদের প্রতিনিধিরা। মনোনয়নপত্র গ্রহণ ও জমার শেষ দিন কাল। আরপিওতে না থাকার পরেও সন্তানের সম্পদের হিসাব প্রার্থীকে দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মনোনয়নপত্র দাখিলের একদিন আগে প্রতি আসনের বিপরীতে গড়ে 8টির বেশি মনোনয়নপত্র সারা দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। ঢাকার 13 ও 15 আসনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলে আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনের দ্বিতীয় তলায় এদিন এসেছেন প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা। 2 আসনে মোট 25টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 5 জন, বাকি সবাই দলের নাম দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তফসিল 1 অনুযায়ী আচরণবিধি মেনে চলার জন্য দলের অঙ্গীকারনামা, যেটা দলের প্যাডে দিতে হবে, এবং একই সাথে প্রার্থীর অঙ্গীকারনামা, সে যে আচরণবিধি মেনে চলবেন এরকম অঙ্গীকারনামা রয়েছে। এর সঙ্গে প্রস্তাবক সমর্থকের ভোটার তালিকা নেওয়া হয়, আয়কর রিটার্নের কপি নেওয়া হয়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খানের পক্ষে ঢাকা 15তে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ঢাকা 13তে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, জামায়াতের মোবারক হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামিনুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে আমি এখানে মনোনয়নপত্র জমা দান করলাম এবং নির্বাচনে অংশগ্রহণ করব। ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সমন্বয়ের মাধ্যমে, আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এখানে হেভিওয়েট বা লোয়েট এগুলো কোনো ক্যাটাগরি না। এখানে একটি ক্যাটাগরিকে, একটি বিষয়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। বাংলাদেশ বাসযোগ্য একটি বাংলাদেশের স্বপ্ন মানুষের কাছে দেখাচ্ছি। সত্যিকার অর্থে একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। পরে তাকে ভোটার হিসেবে নির্বাচন কমিশন চূড়ান্ত করে। প্রক্রিয়া শেষ করে আগামীকাল আমরা ওনার পক্ষ থেকে এই অফিসে মনোনয়নপত্র দাখিল করব। দুটা নির্বাচনী, একটা বগুড়া 6 এবং ঢাকা 17। অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি। ঢাকা ও দেশের অন্য বিভাগে 2780টি মনোনয়নপত্র সংগ্রহ ও 31টি জমা দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ঢাকার 20টি আসনে 5 শতাধিক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই পদত্যাগের কথা তিনি জানান। জামায়াত ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার প্রসঙ্গ টেনে তাজনুভা জানান, এটা হজম করে তিনি মরতেও পারবেন না। এর আগে ঢাকা 17 আসন থেকে তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল এনসিপি। এখন তিনি এই আসন থেকে নির্বাচন করবেন না বলেও ফেসবুক পোস্টে জানান এনসিপি থেকে পদত্যাগ করা এই নেতা। জামায়াতের সাথে নির্বাচনী জোট করার প্রতিবাদে গতকাল দল থেকে পদত্যাগ করেন এনসিপির আরেক নেতা ডাক্তার তাসনিম জারা। জামায়াতের সাথে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোটের প্রভাবে 2-1 এনসিপি নেতার পদত্যাগের কারণে দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকার সিএমএম আদালতে আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে হওয়া 2 মামলার জামিন পেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় আক্তার বলেন, জামায়াতের সাথে ঐক্যমত্য কমিশনের বিষয়ে
বিভিন্ন বিষয়ে আগেই ঐক্যমত হয়েছিল, তাদের সাথে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। যা কিছু হচ্ছে তা গণতান্ত্রিক পদ্ধতিতেই এগিয়ে যাচ্ছে। আক্তার বলেন, শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়, সুদূর প্রসারী দলের ভবিষ্যৎ চিন্তা করেই এনসিপি তাদের রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ করে কাজ করছে। জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক কমিটি হওয়ার সময়কালের এই সময়টাতেই অনেকেই আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন, হয়তো অনেকে পদত্যাগও করেছেন, কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো। আদর্শগত মিল না থাকায় জামায়াতে ইসলামীতে যোগ দেবেন না সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম মুখ্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপির সাথে বনিবনা না হলে স্বতন্ত্র নির্বাচন করার কথাও তিনি জানান। আর নির্বাচনের পরই সিদ্ধান্ত নেবেন বিএনপি না এনসিপিতে যোগ দেবেন। দুবাইতে সম্পত্তি বানানোর অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন বর্ষণ কবির। জুলাই আন্দোলনে গুমের শিকার হওয়ার পর আসিফ মাহমুদ ফিরেছেন বীরের বেশে। নানা চড়াই উতরাই শেষে তিনি দাঁড়িয়েছিলেন উত্তাল আন্দোলনের মাঠে। সেই প্রতিদানও পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। উপদেষ্টার পদ ছেড়ে আবার রাজনীতির মাঠে সজীব ভুঁইয়া, কিন্তু এখনও ঠিক করে উঠতে পারেননি কোন রাজনৈতিক দলে অংশ নেবেন তিনি। গন্তব্য যেখানেই হোক না কেন সেটি যে জামায়াত নয় সেটা নিশ্চিত করেছেন আসিফ। নির্বাচনের আগে পোলারাইজেশনগুলো খুব দ্রুত করছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি ভাবছি না খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে। কথা বলছি সবার সাথেই, এনসিপির সাথেও কথা হচ্ছে, বিএনপির সাথেও কথা হচ্ছে, এবং অপরাপর রাজনৈতিক দলগুলো থেকেও নানা সময় বলা হচ্ছে আমাকে। না, জামাতের সাথে সেভাবে আলোচনা হয়নি, যেহেতু এটা আদর্শিক একটা ব্যাপার আছে এখানে। তো তবে আমি ভাবছি নির্বাচনের পরেই এ বিষয়ে চিন্তা করব, কারণ অন্যান্য প্রার্থীদের তুলনায় আমরা নির্বাচনী ট্রেনে যেহেতু একটু দেরিতে আরোহণ করেছি, ফলে আমাদের জন্য এখন ডাবল কাজ করতে হচ্ছে। উপদেষ্টা থাকা অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনার সময় তার ব্যাপারে নানা দুর্নীতির অভিযোগ করা হয়। দেশ বিদেশ মিলিয়ে আসিফের সহযোদ্ধাদের অনেকেই দাবি করেছেন দুবাইতে সম্পদ গড়েছেন তিনি অবৈধভাবে। আসিফ বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে অনেকেই তার শত্রু হয়েছেন, তাই যা ঘটেছে তা রটনার বেশি কিছু নয়। পৃথিবীর কোথাও এই জিনিসগুলো গোপন রাখা আসলে সম্ভব না। আমরা দেখেছি যে আমাদের ইনফ্লুয়েন্সাররা বের করে ফেলছেন, এটা কোনো গোয়েন্দা সংস্থার প্রয়োজন পড়ে নাই, কোনো রেগুলেটরি বডির প্রয়োজন পড়ে নাই। তো আপনারা তো দেখেন অনেক বিখ্যাত ইনফ্লুয়েন্সাররা আমার বিরুদ্ধেও অনেক কিছু চেষ্টা করেছেন, অনেক পয়েন্ট মেক করার চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু থাকলে অবশ্যই একটা কথা আছে না যে আকাশে চাঁদ উঠলে সর্বলোকে দেখে। আসিফ আরও ব্যাখ্যা দিয়েছেন, গণপ্রতিরক্ষার জন্য যে প্রকল্প তিনি হাতে নিয়েছেন সেটিকে প্রতিবেশী দেশের গণমাধ্যম মিলিশিয়া বাহিনী হিসেবে অপপ্রচার করেছে। সেই সঙ্গে হাদি হত্যাকাণ্ড ও এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেছেন পদত্যাগী এই উপদেষ্টা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদের ভেতরেই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে পুলিশ জানিয়েছে, হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। তবে খুনিদের দেশ থেকে পালিয়ে যেতে সহায়তাকারী 2 জনকে ভারতের মেঘালয় থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেয় সর্বস্তরের জনতা। 3 দিন ধরে শাহবাগে অবস্থান কর্মসূচির পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বানে আজ সারা দেশের বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, হাদির খুনিদের সহায়তাকারী 2 জনকে গ্রেফতার করেছে ভারতের মেঘালয় পুলিশ। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে মোট গ্রেফতার 11 জন। 2 জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে, এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে।
সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, সরকার হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর। অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসর ও সন্ত্রাসীরা তদন্তে ব্যাঘাত তৈরি করছে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। মামলার তদন্ত শেষের দিকে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 7 জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার চার্জশিট দেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় সুতা আমদানির আগ্রাসনে নিঃশেষের পথে দেশের টেক্সটাইল শিল্প, এমন অভিযোগ করে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ভারতীয় সুতার উপর অতি নির্ভরশীলতা দেশীয় শিল্পের জন্য ধ্বংস ডেকে আনবে। দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশীয় উৎপাদন খরচের তুলনায় 30% কম দামে ভারত থেকে সুতা আমদানি হচ্ছে। গত এক বছরে আমদানি বেড়েছে 137%। বিটিএম এর সভাপতি বলেন, এ কারণে পুঁজি হারিয়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 50টি সুতার কারখানা। অন্য কারখানাগুলো সংকটে রয়েছে। সংগঠনটির সভাপতি জানান, সংকট উত্তরণে সুতা বিক্রিতে 10% নগদ প্রণোদনা ও ব্যাংক ঋণের সুদ হার কমানোর পাশাপাশি এ খাতের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।